ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 3.5-এর 24 থেকে আমরা করা শুরু করব 28। এরপরে যদি সম্ভব হয় আরো আমরা অঙ্কগুলো করব। তো দেখো 24 নম্বরে কি আছে, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? একটি কলম 11 টাকায় বিক্রয় করলে এই 11 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 10% লাভ হয়, তার মানে কি 10% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে, 10% লাভে বিক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে লেখো 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 এত টাকা সমান সমান 110 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য, পোস্টে দেওয়া আছে বিক্রয় মূল্য, তাহলে লিখবা বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। এরপর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কি হবে? কম টাকা, 100 ভাগ 110 টাকা। তারপরে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, বিক্রয় মূল্য 11 টাকা হলে কি হবে? 100 গুণ 11 ভাগ 110, এই শূন্য আর এই শূন্য, 11 11 কাটো সমান সমান 10, এই 10 টাকা, এই 10 টাকাই হচ্ছে কলমটির ক্রয় মূল্য। সুতরাং কলমটির ক্রয় মূল্য 10 টাকা। উত্তর লিখবা 10 টাকা। দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, জটিল কিছুই না। যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করতে পারো, না বুঝলে প্রশ্ন করতে পারো। তো আসলে অঙ্ক খুব জটিল যদি হইতো তাহলে হয়তোবা তোমরা না পারতা, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু আসলে সোজা। এরপরে আমাদের অঙ্ক হচ্ছে 24 নাম্বার, শেষ 25। একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হতো। 36 টাকায় বিক্রয় করছে দেখে তার হয়েছে ক্ষতি, 36 টাকায় বিক্রয় করছে দেখে তার হয়েছে কি ক্ষতি। তাহলে এখন যদি 72 টাকায় বিক্রয় করে তাহলে তার দ্বিগুণ টাকা লাভ হবে, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হবে। তো তোমরা একটু তাড়াতাড়ি দ্রুত 24 নম্বর অঙ্কটা একটু তুলে নাও। দেখেন, তাহলে আমি 25 নাম্বারটা করাই দিচ্ছি। কি বলছে? একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ টাকা লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? তাহলে মানে ক্রয় মূল্য ধরে নিতে হবে। ধরি তাহলে ক্ষতি হয়েছে না, 36 টাকা যদি ক্ষতি হয় তাহলে কত ক্ষতি হয়েছে তা আমরা জানি না, তাহলে ক্ষতির পরিমাণ ধরে নেব। ধরি ক্ষতির পরিমাণ
এক্স টাকা। তাহলে এখন দেখো ক্ষতিটা আমরা পাইছি, তাহলে এখন সুতরাং এটা যদি লিখি ক্ষতিতে খাতাটির ক্রয় মূল্য। এই যে ক্ষতিতে খাতাটির ক্রয় মূল্য, কারণ দেখো 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়েছে, তার মানে কয় টাকায় কেনা হয়েছে সেটা তো আমরা জানি না, যে ক্ষতি হয়েছে এটা আমরা জানি। তাহলে এখন ক্ষতি হয়েছে এটা আমরা জানি, তাহলে ক্ষতির পরিমাণ কয় টাকা ক্ষতি হয়েছে এটা আমরা ধরে নিলাম। তাহলে খাতার ক্রয় মূল্য কি হবে, এই যে ক্ষতির সাথে এই টাকাটা যোগ করলেই পাবো আমরা ক্রয় মূল্য। তাহলে এখন দেখো অর্থাৎ 36 যোগ এক্স এত টাকা, এই টাকাটা তার ক্রয় মূল্য। তাইলে এখন লাভ আছে, আবার লাভে খাতাটির ক্রয় মূল্য। লাভে ক্রয় মূল্য কি হবে স্যার, এই টাকাটা তো হইছে লাভ, তাহলে এই টাকাটা লাভ হইলে এটার সাথে কি করতে হবে, তার কতটুকু লাভ হয়েছে সেটা করতে হবে, বের করতে হবে, অর্থাৎ দ্বিগুণ টাকা লাভ হয়, অর্থাৎ 72 মাইনাস 2x, 72 মাইনাস 2x টাকা। প্রশ্ন মতে 36 যোগ x সমান সমান 72 বিয়োগ 2x, x প্লাস এই পাশে নিয়ে গেছে সমাধান করবা, তাহলে 3x সমান সমান 4 से 12, 4 8 3 7, 37 ভাগ 3, x ইকুয়াল টু 36, 3 12 36 12। তাহলে এখন ক্রয় মূল্য, সুতরাং খাতাটির ক্রয় মূল্য কত, 36 এর সাথে এই যে ক্রয় মূল্য 12 যোগ হবে এত টাকা, সমান সমান কত, 48 টাকা। এই 48 টাকাই হচ্ছে তার ক্রয় মূল্য। হ্যাঁ বলো স্যার, ক্রয় মূল্যকে এক্স ধরে কি কোনোভাবে করা যায়? ক্রয় মূল্যকে, জি স্যার। যদি তুমি ক্রয় মূল্যটা এক্স ধরো, তাহলে দেখো খাতাটি 36 টাকায় বিক্রয় করায়, তাহলে ক্রয় মূল্য যদি এক্স ধরি, তাহলে এত টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে, তাহলে x মাইনাস 36, x মাইনাস 36 করে দেখতে পারো, যদি মিলে বেশ ভালো করে দেখতে পারো। মানে সাজাতে পারছি না, এই জন্য বলছি। হয়তো সাজানো যাবে না, তো সাজাইতে গেলে বিপদে পড়ে যাবা, সাজানো যাবে না, কারণ এখানে যেটা আছে সেই অনুসারে সাজানো যাবে না এটা। আচ্ছা, এরপরে দেখেন আমাদের 25 নাম্বার শেষ। কারো কোনো প্রশ্ন আছে আর? 4। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা 26 নাম্বার অঙ্কে যাব। স্যার একটু তুলে নিই, একটু সাইড। অস্মিকে অ্যাডমিট করে না, ঢুকতে পারছে না। অস্মি তো ইনভাইট পাঠায় নাই তো। দেখো 26 নাম্বার, মুনাফার একই হারে, অর্থাৎ মুনাফার হার 1, 300 টাকার 4 বছরের সরল মুনাফা মানে I = PNR, ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা, 2 বার সরল মুনাফা, প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে মিলে কত হয়েছে, একত্রে 128 টাকা হয়েছে। শতকরা মুনাফার হার কত, তাহলে মুনাফার হারটা ধরে নিতে হবে, মুনাফার হারটা ধরে নিয়ে তারপরে আমরা অঙ্কটা করব।
বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কিভাবে করব অঙ্কটা। লেখো ধরি সরল মুনাফার হার আর ইকুয়াল টু x%, আর ইকুয়াল x%। হ্যাঁ, তাহলে x% মানে এটাকে x/100 লেখো। তারপর লেখো আমরা জানি সরল মুনাফা I = PNR, যেটা আমরা অষ্টম শ্রেণীতে করেছি। এরপরে দেওয়া আছে কি কি তাই লেখো, দেওয়া আছে মানগুলো লেখো। দেওয়া আছে প্রথম ক্ষেত্রে আসল P = 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে আসল P = 400 টাকা, প্রথম ক্ষেত্রে সময় N = 4 বছর, দ্বিতীয় ক্ষেত্রে সময় N = 5 বছর। আমরা এগুলো লিখে নিলাম। এখন আমরা I = PNR বের করব। এখন I1 প্রথম ক্ষেত্রে মানে I1, তাহলে P এর মান কত? 300 গুণ x/100 মুনাফার হার সমান ইনটু সময় 4 বছর, এত টাকা। 2 শূন্য কাটো, 12x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কত? I2 = 400 গুণ x/100 গুণ 5 বছর, এত টাকা। তাহলে কত হয়? 0 0 4 5 20, এত x টাকা। তাহলে এটা দেখো একত্রে আবার কত? 128 টাকা হয়েছে। প্রশ্ন মতে 12x যোগ 20x সমান 128, তাহলে বা 32x সমান 128। তাহলে এখন আমরা কি লিখব? বা x = 128 ভাগ 32, 4 এটা 32, 3 4 12, 4 দুগুণে 8, 3 4 12। সুতরাং x = 4 টাকা। উত্তর 4%। উত্তর 4%। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারতেছো। যদি না বুঝো তাহলে অবশ্যই প্রশ্ন করবা, কারণ এখানে জটিল না। ক্লাস 8-এ যে পরিমাণে অঙ্ক তোমাদের আমরা করাইছি সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, তার তুলনায় এই অঙ্কগুলো নগণ্য। এগুলো আসে পরীক্ষায়, MCQ-তে আসে। এরপরে আমাদের 27 নাম্বার, 4% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
4% হার মুনাফায় কোন টাকার 2 বছর? আর আছে, এন আছে, নাই হচ্ছে আসল, পার্থক্য দেওয়া আছে। তার মানে কি আমরা মূলধনটা ধরে নিব আর সূত্র লিখতে হবে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখতে হবে। তাহলে দেখো প্রথমে লিখবা আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PNR। চক্রবৃদ্ধি মুনাফা বলছে, তাহলে চক্রবৃদ্ধি প্রথমে হচ্ছে মূলধন, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সুতরাং চক্র বৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r হোল পাওয়ার n। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? মুনাফা পি ইন্টু 1+r হোল পাওয়ার n মাইনাস পি। এখন লেখো ধরি মূলধন পি টাকা দেওয়া আছে, সময় n সমান সমান 2 বছর, তারপরে মুনাফার হার আর সমান সমান কত? 4%, 4/100, 4/100। তাইলে এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা বের করো। সুতরাং সরল মুনাফা কি? আই সমান সমান পি ইন্টু 2 ইন্টু 4/100, 4 25 100, এত টাকা। তাহলে কত থাকবে? 2p/25 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। চক্রবৃদ্ধি মূলধন একবারে চক্রবৃদ্ধি মুনাফা বের করো। চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান পি ইন্টু 1+r 4/100, এটার পাওয়ার কত? 2 বিয়োগ পি। তাহলে এখন দেখো কত হয়, এটা হচ্ছে 4 25 100। তাহলে পি একবার লসাগু করো, 25 যোগ 1, এটার পাওয়ার 2। তাহলে এখানে কত হয়? পি 25 25 625, আর 26 গুণ 26 করলে কত হয়? 676 মাইনাস পি। এখন দেখো 676p/625 বিয়োগ পি। 676p মাইনাস 625p। তাহলে এখন এগুলো বিয়োগ করলে কত হয়? 625, একটা পি, 5 6 আর 5 11, 6 আর 5 11, তারপরে 5 আর 2 7, 51।
এখন এটার সাথে কাটাকাটি করা যায়, দেখো তো কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা যায় না। এরপরে বলছে কি দেখো, পার্থক্য 1 টাকা। তাহলে বেশি কে, 2p/25 বেশি নাকি এইটা বেশি? বেশি কোনটা? বেশিটা থেকে কমটা বিয়োগ করে দাও, তাইলেই তো হয়ে গেল। বেশি থেকে কমটা বিয়োগ করলে যা হবে সেটাই উত্তর, মানে উত্তর বলতে ওখান থেকে পি এর মান বের হবে। তাহলে প্রশ্ন মতে 51p মাইনাস 2p/25 = 1। তাহলে এখন এটা লসাগু করো। এখানে লসাগু করলে হচ্ছে 625, তার মানে 51p মাইনাস 25 625, 25 দুগুণে 50p = 1। আমি এখান থেকে এটুকু মুছে দিলাম, বা এখানে থাকবে p/625 = 1, সুতরাং p = 625 টাকা। এইটাই উত্তর। উত্তর 625 টাকা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করার মতো সুযোগ আছে। কিছুই না, শুধু মূলধনটা ধরছি, সূত্র দুইটা লিখছি, আর I = PNR চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর তোমরা যদি এই অঙ্কগুলো না বুঝো, তার মানে তোমরা ক্লাস 8-এ অটো পাস করে আসছো তোমরা। করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখা 8-এ হয়েছে নাকি করোনাকালীন সময়ে না? এরপর 28 নম্বর। 28 নম্বরে কি আছে দেখো, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা। এটার মধ্যে সরল মুনাফা আসল মুনাফা দুইটাই আছে। 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে লেখো, আমরা জানি A = P × 1 + Rn, 1 + Rn, ওই সরল মুনাফা সহ আর কি যেটা। তাহলে এখন যখন প্রথমে আছে কি 3 বছর, তাহলে 3 বছরের জন্য নাও 3 বছর 3 বছর 3 বছর মুনাফা, 3 বছরে মুনাফা, 3 বছরে মুনাফা মূলধন 3 বছরে মুনাফা মূলধন P × 1 + 3R, এটা হচ্ছে 3 বছরের। এবং 5 বছরের মুনাফা মূলধন P 1 + 5R, এত টাকা। তাহলে এখন প্রশ্ন মতে তাহলে 3 বছরের মুনাফা মূলধনে কত? P × 1 + 3R = 460 টাকা, 1 নং সমীকরণ। P × 1 + 5R = কত টাকা? 600 টাকা, 2 নং সমীকরণ। এখান থেকে এখন আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে বড় মানটা কি? 2 নং সমীকরণের মানটা বড়, তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করো। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে তাহলে P/1 + 5R ভাগ P/1 + 3R = 600 ভাগ 460। 460, এই শূন্য পি আর পি কাটো। তাহলে পি আর পি কাটলাম, 0 0 কাটলাম। আরো কিছু কাটাকাটি করা যায়? যায়। 2 দিয়ে যায় না? 30 × 60, 2 × 4, 3 × 23, 2 × 46,
এরপর এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে 30 3 × 15 5 × 2 = 10, তাহলে 23 প্লাস 3 × 15 = 1, 5 × 10 = 11, 115 আর 30 যোগ 90 আর 30 যোগ 90 8। তাহলে এখন যেহেতু আর এর মান 115 আর বিয়োগ 90 আর সমান সমান কত, 30 বিয়োগ 23, তাহলে এখন এখানে কত থাকে, 115 থেকে অর্থাৎ 5 9 আর 2 11 25, 25 আর সমান সমান কত 7। তাহলে আর এর মান কত হইলো, এখন আর এর মান বা আর ইকুয়াল কত 7/25। এখন এটাকে কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা মানে কি, এখন এটাকে যদি শতকরায় নাও তাহলে কত হয় দেখো তো, এটার সাথে 100 × 1 এর 100 গুণ করবা, 100 × 1 এর 100, তাইলে বা আর সমান সমান 7/25 × 100 গুণ 1 এর 100, 4 25 100, বা আর ইকুয়াল টু 4 × 7 = 28 28, এটার জন্য পার্সেন্টেজ। এইটাই হচ্ছে আমাদের মুনাফার হার, 28% হচ্ছে মুনাফার হার। তো ডিয়ার স্টুডেন্ট, এইটাই হচ্ছে আমাদের উত্তর, উত্তর 28%। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো, প্রশ্ন করার সুযোগ আছে। হয়েছে স্যার আপনাদের? কারো কোনো সমস্যা আছে? তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। বিদায় নিচ্ছি, আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা থেকে।